অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হরিশপুরের রসিকতা। পৃথিবীর সব লোককেই বিশ্বাস করতে পারো, কিন্তু হরিশপুরের লোককে কখনো বিশ্বাস করো না, ভুলেও নয়। না না, চুরি জোচ্চুরির ভিতরে তারা নেই, তারা কাউকে ঠকায়ও না। এই কলকাতা শহরে একজন পকেটমারও হরিশপুরের লোক নয়, এ কথাও আমি হলফ করে বলতে পারি। তারা কেউ বদমেজাজি নয়, গায়ে পড়ে কখনো ঝগড়া করে না। তারা মিঠাইয়ের দোকানে 3 দিনের পচা সিঙাড়াকে কখনো হাতে গরম বলে চালিয়েও দেয় না। আসল কথা হলো, কথাটা আর কিছুই নয়, হরিশপুরের মানুষ একটু রসিক, খানিকটা বেশি মাত্রাতেই রসিক। কি বলছো? রসিক মানুষকে তো ভালোই লাগে। আমারও লাগতো এক সময়, কিন্তু সেবার সেই বরযাত্রী যাওয়ার পর। আচ্ছা, খুলেই বলছি তাহলে। আমরা 4 জন একই অফিসে চাকরি করি। আমি, নিতাই, নেপাল আর বিষ্ণুপদ। দারুণ বন্ধুত্ব আমাদের ভেতরে। একসঙ্গে পকৌড়ি কিনে খাই, সিনেমার টিকিট কিনি, মোহনবাগানের খেলা দেখতে যাই। মোহনবাগান জিতলে 4 জনের ছাতা জুতো হারিয়ে যায়, আর মোহনবাগান গোল খেলে গলা জড়োজড়ি করে কাঁদতে বসি। আমাদের সেই বিষ্ণুপদর বিয়ে ঠিক হয়ে গেল হরিশপুরে। তখন হরিশপুরের মহিমা কে জানত? আমরা 3 বন্ধুই খুশি হয়ে উঠলুম। বিষ্ণুপদ বললে, আমার বিয়েতে তোরা যাবি তো? আমি, নিতাই আর নেপাল একসঙ্গে বললুম, নিশ্চয় নিশ্চয়, আমরা বরযাত্রী না গেলে তোর তো ভালো করে বিয়েই হবে না। কিন্তু বিয়ের দিন বিষ্ণুপদর সঙ্গে বেরোনো গেল না। সরকারি অফিস, তাই অসম্ভব কাজের চাপ পড়েছে। বন্ধুর বিয়ের জন্য ছুটি চাইতে গেলে পুরো একটা দিনের মাইনেই কেটে নেবে। তাই বরকে নিয়ে আসল দলটা দুপুরের দিকে রওনা হয়ে গেল। আমরা ঠিক করলুম অফিস ছুটি হলে 5:15 ট্রেনেই বেরিয়ে পড়ব। তাতেও বেশি কোনো অসুবিধে ছিল না। হরিশপুর কলকাতা থেকে খুব দূরে নয়। ছোট লাইনের যেসব গাড়ি ঝিমুতে ঝিমুতে টিকিস টিকিস করে চলে, তারাও ঘণ্টা দেড়েকের ভেতরে হরিশপুরে পৌঁছে যায়। আমরা হিসেব করে দেখেছিলুম, বিকেলের গাড়িতে গেলেও সন্ধ্যে 7টার ভেতরে বিয়ে শুরু হওয়ার আগেই হরিশপুরে হাজির হতে পারব। 4টে বাজতে না বাজতেই আমরা অফিস থেকে ছিটকে বেরুলুম। বন্ধুর বিয়ের বরযাত্রী যাচ্ছি, একটু সাজগোজ না হলেই বা চলে কি করে? আমি প্রাণপণে একটা সাদা জুতোকে রং করলুম। নেপাল তার খাড়া খাড়া চুলগুলো আধ ঘন্টা ধরে বাগাতে চেষ্টা করল, আর নিতাই নিজের পুরনো সিল্কের পাঞ্জাবিতে প্রায় 1 শিশি সেন্ট ঢালল। তারপর হাওড়া এসে ট্রেন ধরা। প্রথম দিকে খুব ভিড় ছিল গাড়িতে। কে একজন আমার সাদা জুতোটাকে মারিয়ে দিলে। নেপালের সিল্কের পাঞ্জাবিটার ভাঁজ টাঁজ নষ্ট হয়ে গেল। একজন আবার নিতাইকে ঠাট্টা করে বললে, দাদা যেন গন্ধমাদন হয়ে চলেছেন। যাই হোক, হরিশপুরের গোটা 3 স্টেশন আগে গাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেল। তখন আমরা 3 জনে ভালো করে বসতে পেলুম। নিতাই বললে, এতক্ষণ একটু ভালো করে বসা গেল বাবা। আমি বললুম, কতটুকুই বা বসা, এক্ষুনি তো নামতে হবে। নিতাই একটা হাই তুলে পাঞ্জাবিটা একবার শুঁকে নিলে, তারপর খুশি হয়ে বললে, নামলেই বাঁচি, যা খিদে পেয়েছে ভাই, কি বলবো। নেপাল নিজের খাড়া খাড়া চুলে হাত বুলিয়ে নিয়ে বললে, খিদে তো আমারও পেয়েছে, আমি যেন এখান থেকেই লুচি ভাজার গন্ধ পাচ্ছি। আমি বললাম, আমার নাকে মাংসের কালিয়ার গন্ধ আসছে। নিতাই ভাবুক হয়ে উঠল, বেশ উদাস উদাস চোখ করে বলে চলল, আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাশি রাশি চপ ভাজা হচ্ছে, বড় বড় থালায় সাজিয়ে রাখা হচ্ছে ভেটকির ফ্রাই। আমি আর নেপাল বললুম, আহা আহা, আর বলিসনি। আমাদের তোমরা পেটুক ভাবছ নিশ্চয়ই, কিন্তু আমরা কি করব বলো? 3 জনেই মেসে থাকি। বিউলির ডাল, পুঁই চচ্চড়ি আর শুকনো পোনা মাছের টুকরো খেতে খেতে
পেটে প্রায় চড়া পড়ে গেছে, তাই কিঞ্চিত খ্যাটের আশায় আমরা বেশ খানিকটা উত্তেজনা বোধ করছিলাম। ঠিক সেই সময় বুড়ো ভদ্রলোকটি জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন আপনারা? কামরাতে আমরা 3 জন ছাড়া এই ভদ্রলোক হলেন 4 নম্বরের যাত্রী। বেশ পাকা আমটির মতো ফর্সা গোলগাল চেহারা, মুখে একজোড়া মানানসই কাঁচা পাকা গোঁফ, মাথায় চকচকে টাক, দেখলেই ভক্তি আসে। সঙ্গে 2টি বিরাট সাইজের মুখ বাঁধা হাঁড়ি। এতক্ষণ এক কোনায় বসে আমাদের লক্ষ্য করছিলেন, এইবারে প্রশ্ন ছুঁড়লেন, কোথায় যাবেন? আমরা একসঙ্গেই বললুম, হরিশপুর। বরযাত্রী বুঝি? আজ্ঞে হ্যাঁ। বেশ বেশ, হরিশপুর কদমতলায় জগদীশ চক্রবর্তীর মেয়ের বিয়ে যাচ্ছেন, তাই না? আমরা অবাক হলুম একটু। নিতাই জিজ্ঞেস করলে, কি করে জানলেন? ভদ্রলোক হাসলেন, বললেন, আমরা এ তল্লাটের লোক, সব রকম খবরই রাখি। ছেলেটির নাম বিষ্ণুপদ গোস্বামী নয় কি? নেপাল চোখ কপালে তুলে বললে, তাও জানেন দেখছি। ভদ্রলোক গোঁফ জোড়ায় বেশ একবার তা দিয়ে নিলেন, তারপর তেমনি শান্ত হাসি হেসে বললেন, বললুম যে আমরা পাড়া গাঁয়ের লোক, সব খবরই রাখতে হয়। এ তো আর কি বলে আপনাদের কলকাতার ব্যাপার নয় যে 2 তলায় বিয়ে হলে 1 তলার লোককে নেমন্তন্ন করে না। ট্রেন তখন আর একটা স্টেশন পার হয়েছে, এরপরেই হরিশপুর। ভদ্রলোক বেশ করে অ্যাক্টিভ নস্যিনী আবার জিজ্ঞেস করলেন, তো নামবেন কোন স্টেশনে? হরিশপুরেই তো। আমি বললুম, হরিশপুরে কেন, আমরা তো হরিশপুরে যাব। জানি জানি, হরিশপুর কদমতলা, সে তো হরিশপুর থেকেই কাছে হয়। বলেন কি, হরিশপুরের কদমতলা হরিশপুরে যেতে যাব কেন? হাতের নস্যি ঝাড়তে ঝাড়তে ভদ্রলোক বললেন, এদিকে নতুন লোক কেউ এলে ওই ভুলটাই করে। নামে হরিশপুর কদমতলা হলে কি হয়, হরিশপুর স্টেশন থেকে পাক্কা 2 মাইল হাঁটতে হয়, আর হরিশপুর থেকে 1/2 মাইলও হবে না। মিথ্যে হরিশপুরে নেমে কষ্ট পাবেন কেন? নিতাই আপত্তি করল, কই, আমাদের তো কেউ সে কথা বলে দেয়নি। বললুম তো, বাইরের লোক সবাই ভুল করে। তো ইচ্ছে হলে আপনারা হরিশপুরেই নামতে পারেন, আমার তাতে কি বলবার আছে বলুন। নেপাল বললে, তাহলে বরং আমরা হরিশপুরেই নামব। যা খিদে পেয়েছে, এখন 2 মাইল হাঁটতে গেলে পেটের নাড়ি ভুঁড়ি সব হজম হয়ে যাবে। কিন্তু হরিশপুর আবার কোথায়? বেশি দূর নয়, হরিশপুরের পরে স্টেশন। ভদ্রলোক হাসলেন, চলুন, আমিও হরিশপুরেই যাচ্ছি, রাস্তাটা দেখিয়ে দেব আপনাদের। বেশ তো বেশ তো, আমরা দারুণ খুশি হলুম। ট্রেন হরিশপুরে এলো, 2 মিনিট পরে ছেড়েও গেল। ট্রেন স্টেশন থেকে ছেড়ে একটু এগিয়ে যেতেই চোখে পড়ল, বাঁদিকে একটা বাড়ির সামনে মস্ত চাঁদোয়া খাটানো, পেট্রোম্যাক্স চলছে, বিস্তর লোক আনাগোনা করছে সেখানে। নেপাল ছটফট করে উঠল, ওই তো একটা বিয়ে বাড়ি ওখানে। ভদ্রলোক আর এক টিপ নস্যি নিলেন, হেসে বললেন, ও অন্য বিয়ে, এখন তো মরশুম মশাই, চারদিকেই বিয়ে হচ্ছে। তা বটে। নিতাই দীর্ঘশ্বাস ফেলল, যা খিদে পাচ্ছে, ওখানে গিয়ে পাতা নিয়ে বসে পড়লেও হতো। ভদ্রলোক বললেন, তা মন্দ নয়, আমিও একবার ভুল করে আরেক বিয়ে বাড়িতে চলে গিয়েছিলুম, সে যা কাণ্ড। বলে বেশ একটা মজার গল্প জুড়ে দিলেন। দেখলুম লোকটি ভারী রসিক। আমরা প্রাণ খুলে হাসছি। এমন সময় ঘটাং ঘটাং করে গাড়ি হরিশপুরে পৌঁছে গেল। হাঁড়ি দুটো তুলে নিয়ে ভদ্রলোক বললেন, নামুন নামুন, গাড়ি এখানে 1 মিনিটের বেশি দাঁড়ায় না। আমরা চটপট নেমে পড়লুম। ছোট্ট স্টেশন, ঘন হয়ে অন্ধকার নেমেছে, ঝিঝি ডাকছে, দূরে কাছে কয়েকটা মিটমিটে আলো। স্টেশনের পাশেই গোটা 2 দোকান দেখা যাচ্ছে। ভদ্রলোক বললেন,
স্টেশন থেকে বেরিয়েই দুটো পিপুল গাছের তলা দিয়ে যে রাস্তাটা বাঁদিকে গেছে তাই ধরে এগোবেন। খানিক দূর গেলেই একটু জংলা মনে হবে পথটা, তাতে ঘাবড়াবেন না। তারপরেই একটা ছোট নালা, বাঁশের পুল রয়েছে, সেটা পেরুলেই। স্টেশন মাস্টার টিকিটের জন্য এগিয়ে এলেন। তারপর ভদ্রলোককে দেখে এক গাল হেসে অভ্যর্থনা করলেন। মুখুজ্জেমশাই, আজ এখানে যে? একটু কাজে আসতে হলো। শুনুন, এরা তিনজন কলকাতা থেকে আসছেন। হরিশপুরের বদলে ভুলে হরিশপুরের টিকিট কেটেছেন। বাড়তি কিছু দিতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে। রেল স্টেশন মাস্টার আমাদের টিকিট নিয়ে চলে গেলেন। আমরা মুখুজ্জেমশাইয়ের উপর আরও খানিকটা কৃতজ্ঞ হয়ে উঠলুম। নিতাই জিজ্ঞেস করলে, আপনি কোথায় যাবেন? আমিও যাব ওই দিকটাতেই, তবে আমার একটু দেরি হবে। 10-12 মিনিটের ভেতরেই উল্টো দিকের একটা গাড়ি আসছে। তাতে আমার এক বন্ধুর আসবার কথা, সেও এদিকে নতুন লোক, একেবারে তাকে সঙ্গে করেই নিয়ে যাব। কিন্তু আপনারা দেরি করবেন না, এগোন। না, দেরি করা চলবে না, পেটে আগুন জ্বলছে। নেপাল আগে ভাগেই পা বাড়ালো। ভদ্রলোককে ধন্যবাদ আর নমস্কার জানিয়ে আমরা দুজনও নেপালের পেছনে চলতে শুরু করে দিলুম। ভদ্রলোক ডেকে বললেন, কিচ্ছু অসুবিধা হবে না, এগিয়ে যান। আচ্ছা। পিপুল গাছটার তলা দিয়ে বাঁয়ের রাস্তায় আমরা চলতে শুরু করলুম। দুধারে ছোট বড় কয়েকটা বাড়ি চোখে পড়ল বটে, কিন্তু কোনোটাকেই বিয়ে বাড়ি বলে মনে হলো না। খিদের তাড়ায় আমরা হনহন করে হাঁটতে লাগলাম। মাটির পথ, অন্ধকারে একটু অসুবিধেও হচ্ছিল, কিন্তু 1/2 মাইলের তো ঝামেলা, দেখতে দেখতে পেরিয়ে যাব। কিন্তু কোথায় সেই 1/2 মাইল? একটু পরেই দুপাশে শুরু হয়ে গেল ঘন জঙ্গল। এত অন্ধকার যে চোখ আর চলতে চায় না। চারপাশে খালি অসংখ্য জোনাকি জ্বলছে, আর মাথার উপর ঘনিয়ে এসেছে নিবিড় কালো মেঘ। আমি একবার পা পিছলে পড়তে পড়তে সামলে নিলুম। নিতাই একটা হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল। এই ন্যাপলা, ব্যাপারটা কি বলতো? এ কীরকম বিয়েবাড়ির রাস্তা? নেপাল মোটা মানুষ হলে কি হয়, খাওয়া দাওয়ার ব্যাপারে সে চিরকালই অত্যন্ত উৎসাহিত আর দারুণ রকম তৎপর। নেপাল বললে, দাঁড়াসনি, চল চল, মোটে তো 1/2 মাইল যেতে হবে। 1/2 মাইল? 1/2 মাইল কাকে বলে আমি জানি নে। নিতাই চটে গেল। সেই তখন থেকে হাঁটছি, বাড়ি নেই ঘর নেই, কেবল শাঁসা করছে অন্ধকার জঙ্গল, যেন আফ্রিকার বনের ভেতর দিয়ে চলেছি। নিশ্চয়ই রাস্তা ভুল হয়েছে। নেপাল বললে, এ রাস্তা ভুল হবে কেন? ভদ্রলোক যেভাবে বলে দিয়েছেন সেই ডিরেকশানেই তো চলেছি, আর কোনো রাস্তা তো এদিকে দেখিনি। নিতাই গোঁ গোঁ করে বললে, দূর তোর ডিরেকশন, যা জঙ্গল চারিদিকে, বিয়ে বাড়িতে ভোজ খাওয়ার আগে বাঘেই আমাদের ভোজে লাগাবে মনে হচ্ছে। আমি বললাম, পাড়া গাঁয়ের রাস্তা একটু জংলাই হয়, আর একটু এগিয়ে দেখাই যাক না। কিন্তু বেশি দূর আর এগোতে হলো না। হঠাৎ রাস্তাটা শেষ হয়ে গেল। তারপরেই দেখা গেল ঢালু পাড়ির নিচে খানিকটা জলের রেখা, আর একাধারে ভুতুড়ে চেহারা নিয়ে একটা বাঁশের পুল দাঁড়িয়ে। নেপাল খুশি হয়ে বললে, ব্যাস, এই তো এসে গেছি, এই সেই নালা, আর এই পুলটা পেরোলেই। নিতাই বললে, নালা? এ তো দস্তুর মতো নদী দেখছি। আরে এসব দেশে নদীটাকেই নালা বলে, পার আগে লোক তো। চল চল, খিদে আর দাঁড়াতে পারছি না। নেপাল বাঁশের পুলটার দিকে পা বাড়ালো, আর ঠিক তক্ষুনি চারদিক ঝলসে দিয়ে বিদ্যুৎ চমকালো। কড়কড় করে ডেকে উঠল মেঘ। সেই বিদ্যুতের আলোয় সব স্পষ্ট দেখতে পেলুম আমরা। নিচে ছোট একটা নদীই বটে। বাঁশের পুলটা তার 1/2খানা পর্যন্ত গিয়ে ভেঙে পড়েছে। অন্তত 5 বছরের ভেতর তার ওপর দিয়ে কেউ পার হয়নি। আমরা সেই পুলে উঠে একটু এগোলেই সোজা নদীতে গিয়ে পড়তুম। ওপারে অথই জঙ্গল। যেটুকু দেখতে পেলুম তাতে মনে হলো শুধু বাঘ কেন,
ওখানে হাতি, গন্ডার, ভাল্লুক, অজগর সব কিছুই থাকা সম্ভব। আবার বিদ্যুতের চমক আর মেঘের ডাক। আর নদীর এপারে এবার যা আমরা দেখতে পেলুম, তাতে আমাদের চোখ সোজা কপালে উঠে গেল। ভাঙা কলসি, কয়লার ছাই আর কয়েকটা আতপোড়া বাঁশ, একটা দড়ির খাটিয়া তাদের মাঝখানে আকাশে চার পা তুলে উল্টে পড়ে আছে। আমি বললুম, শ্মশান। ওপারে নিবিড় জঙ্গল থেকে হু করে একটা শেয়াল ডেকে উঠল, আর সঙ্গে সঙ্গে এপারে ওপারে ডাইনে বাঁয়ে আন্দাজ 100 খানেক শেয়াল একসঙ্গে সাড়া তুলল। হুয়া হুয়া ক্যাসা হুয়া, যেন আমাদের ঠাট্টা করছে। ওরে বাবা রে! যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই নিতাই প্রাণপণে ছুট লাগালো, আমরাও তার পেছনে পেছনে। আর চারদিক থেকে শেয়ালেরা সমস্বরে বলতে লাগলো, মজা হুয়া, আচ্ছা হুয়া। এর মধ্যে আবার ঝমাঝম করে বৃষ্টি নামল। গর্তে পা পড়ে নিতাই ধপাত করে একটা আছাড় খেল। তার ওপর উবুর হয়ে পড়ল নেপাল এবং সেই সঙ্গে আমাকেও টেনে নামালো। 5 মিনিট জলে কাদায় জড়াজড়ি করে আমরা যখন উঠে দাঁড়ালুম, তখন নিতাইয়ের সিল্কের পাঞ্জাবি রাতখানা আমার হাতে। আমার সাদা জুতোটার একটা কোথাও খুঁজে পেলুম না, কিন্তু উঠে দাঁড়িয়েই নিতাই আবার বসে পড়ল। কি হলো রে? পা মচকে গেছে, হাঁটতে পারছি না আর। ওফ! বৃষ্টিটা যেমন হঠাৎ করে এসেছিল তেমনি ছেড়ে গেল। মাঝখান থেকে আমাদের দুঃখের বোঝাটা বাড়িয়ে গেল খানিকটা। আর আমরা সেই জঙ্গলের ভেতরে জলকাদায় বসে 15 মিনিট ধরে নিতাইয়ের পা দলাই মলাই করতে লাগলুম। নিতাই শেষ পর্যন্ত আমাদের কাঁধে ভর দিয়ে উঠে পড়ল, তারপর হাঁটতে লাগলো নেংচে নেংচে। এই ন্যাপলাটার বুদ্ধিতে পড়েই নেপাল ফোঁস করে উঠল। আমি কি করব? সেই ভদ্রলোক যেমন বলেছিলেন। ভদ্রলোক? নিতাই বিকট রকম মুখ ভ্যাংচালো। একটা মিথ্যাবাদী, লায়ার, জোচ্চোর। আরও কি সব গাল দিতে যাচ্ছিল। হঠাৎ কোত্থেকে 3-4টে টর্চের আলো পড়ল আমাদের গায়ে। দেখি 8-10 জন লোক, হাতে তাদের লাঠি, আর বললুম, কি সর্বনাশ, ডাকাত নাকি? কারা আপনারা? কড়া গলায় কে জানতে চাইল। আমরা বিদেশি লোক। আমি হাউমাউ করে বললুম, আমরা বরযাত্রী, কলকাতা থেকে আসছি, হরিশপুর কদমতলায় যাব। বরযাত্রী? হরিশপুর কদমতলা? লোকগুলো একসঙ্গে গলা ফাটিয়ে হেসে উঠল। তা বেশ, গল্পটা শুনতে ভালোই। চলুন, আপনাদের অভ্যর্থনা করতেই আমরা এসেছি, বিয়ে বাড়িতেই নিয়ে যাব। তার মানে? অভ্যর্থনাটা ঠিক সুবিধে মতো মনে হলো না। আমরা গ্রামের ডিফেন্স পার্টি। 3 জন বিদেশি লোক এই দুর্যোগের রাতে শ্মশানের জঙ্গলে কেন ঘুরছিলেন তার একটা ভালো কৈফিয়ত দিতে হবে। থানায় চলুন। থানা? নেপাল হাহাকার করে উঠল। বরযাত্রীকে থানায় নেবেন মানে? কারণ থানাই তাদের জায়গা, আর একটাও কথা নয়, চলুন। অগত্যা থানাতেই টেনে নিয়ে গেল। হরিশপুরের দারোগা আমাদের কাহিনী শুনে হেসেই অস্থির। আহা, হরিশপুর কদমতলার বরযাত্রী না হলে 5 মাইল উজিয়ে হরিশপুরে কেন আসবে? হরিশপুর স্টেশনের পাশেই কদমতলা। সেসব ফেলে হরিশপুরের শ্মশানে না গেলে বরযাত্রী কিসের? তারপর চোখ কটমট করে বললেন, ছোড়া, বোমা, শীতকাঠি এসব কোথায়? খবরদার, ভদ্রলোককে অপমান করবেন না। আমরা প্রতিবাদ করলুম। ভদ্রলোক? দারোগা নাকটা শিকিয়ে তুলে বললেন, এরকম কজন ভদ্রলোককে 3 মাস আগেই চুরির দায়ে আমরা জেলে চালন করেছি। তাদের জেল হয়ে গেছে। তোমরাও থাকো আজ হাজতে, কাল সকালে তোমাদের ওস্তাদি আমি দেখে নেব। দয়া করে যদি হরিশপুর জগদীশ চক্রবর্তীর বাড়িতে একটা খবর পাঠান। দেখা যাবে কাল, বলে দারোগা সোজা আমাদের হাজতে চালান করলেন। সারা রাত ভিজে কাপড় জামায়
খিদে, লজ্জায় আর ভয়ে আমাদের কিভাবে যে কাটল তা বোধহয় না বললেও চলে। নিতাই একটা কুটকুটে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ পড়ে থাকল। নেপাল দুহাতে মুখ ঢেকে কুঁই কুঁই করে একটানা কেঁদে চলল। আর আমি সারা রাত ধরে অন্তত 1000 খানেক মশা মারলুম। সকালে উঠে 3 জন জড়াজড়ি করে বসে আছি আর ভাবছি এরপরে কপালে কি আছে। এমন সময় হাজতের দরজা খুলে দারোগা, বিষ্টুপদ আর সেই ভদ্রলোক, সেই মুকুজ্জে মশাই, সেই গোলগাল লোকটি, পাকা আমের মতো চেহারা, কাঁচা পাকা গোঁফ, যিনি আমাদের হরিশপুর কদমতলার সোজা রাস্তাটি দেখিয়ে দিয়েছিলেন। আমরা 3 জনে একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, এই যে জোচ্চোর মিথ্যেবাদী পাষণ্ড ভণ্ড! বিষ্টুপদ বললে, আরে কাকে কি বলছিস? উনি যে আমার খুব শ্বশুর হন। সকালে চৌকিদার গিয়ে খবর দিতে উনি তো আমাকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি চলে এলেন। আর তোদের চেহারার বর্ণনা দিয়ে বললেন এই রকম 3 জন লোক কাল সন্ধ্যের ট্রেনে বলা বলি করছিল, তারা হরিশপুরের বরযাত্রী যাচ্ছে। আর তাতেই তো আঁচ করলুম তোরা ভুল করে। আমরা আবার চেঁচিয়ে উঠতে যাচ্ছিলুম। ভদ্রলোক একগাল হাসলেন, একেবারে নির্লিপ্ত অহিংস হাসি। বরযাত্রীদের নিয়ে একটু রসিকতা করেছিলুম মশাই, তারপর উল্টো ট্রেনটায় হরিশপুরে চলে এসেছিলুম। ভেবেছিলুম একটু বাদে আপনারাও এসে যাবেন, কিন্তু এভাবে হাজত বাস করতে হবে সেটা ভাবিনি। এখন দয়া করে হরিশপুরে চলুন, চা জল খাবার, গরম পোলাও, মাংস সব তৈরি। কিন্তু সে মাংস পোলাওয়ের আকর্ষণে আমরা আর হরিশপুরে যাইনি, সোজা কলকাতায় ফিরে এসেছিলুম। আর হরিশপুরে বিয়ে করার জন্য বিষ্টুপদর সঙ্গে আমাদের চিরকালের মতোই বন্ধু বিচ্ছেদ ঘটে গেছে। ওকেও কি বিশ্বাস আছে আর? সেই কালান্তক শ্বশুরবাড়ি থেকে কোন মারাত্মক রসিকতা আমদানি করে আমাদের একদম ফাঁসিয়ে দেবে কে জানে। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।